ধ্রুব রাঠি বলে ভারতের একজন ইউটিউবার, যারা নাকি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ। তো হঠাৎ করে দেখলাম এখন সরকার তার বিরুদ্ধে মনে হয় কেস টেস করছিল এবং গুগলকে বলছে যে তার যে ভিডিও টিডিও আছে এইগুলো সব বাতিল করে দিতে হবে, ইউটিউব থেকে সরিয়ে ফেলতে হবে এবং তার চ্যানেলটাই বন্ধ করে দিতে হবে। তো এটা নিয়ে মনে হয় কেস কারবার হচ্ছিল এবং কেস কারবারে অলরেডি গুগল বলে দিয়েছে যে ধ্রুব রাঠির যে ভিডিও এইগুলো আর ভারতে আর প্রচার করা হবে না। এটাই এখন ধ্রুব রাঠি, সে তো বেশ একজন, আমি যদিও তার খুব বেশি ভিডিও শুনি নাই, কিন্তু দু একটা ভিডিও যেটা শুনেছি আমার কাছে মনে হয়েছে যে সে অত্যন্ত সুকৌশলী একজন ব্যক্তি, যে নাকি বস্তুত ভারতের রাষ্ট্রীয় অখণ্ডত্ব ভেঙে খান খান করে দেয়া যার উদ্দেশ্য ছিল। এবং সেই হেতু আমার কাছে মনে হয়েছিল যে সে বস্তুত ভারত বিরোধী কোনো একটা শক্তি দ্বারা সে প্যাটনাইজড এবং স্পন্সর্ড। আমার কাছে এরকমই মনে হতো, যদিও তার যে ইউটিউব চ্যানেল আছে ওটা যদি মনিটাইজেশন করা থাকে সেখান থেকেই সে প্রতি মাসে অনেক লক্ষ টাকা ইনকাম করতো, তার যে ভিউ ছিল। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে তার পিছনে আমেরিকার ডিপ স্টেটের একটা বেশ ভালো ছিল, ইনভেস্টমেন্ট ছিল, এবং সেটা ডিরেক্টলি টাকা দিয়ে হোক, যদি নাও হয় আর কি, টাকা দিয়ে হোক না হোক, যদি টাকা দিয়ে না হয় একটা দিক দিয়ে তাকে কিন্তু সহযোগিতা করা হতো। সেটা কি? সেটা হলো যে ওই ইউটিউব এবং ফেসবুক, আপনারা জানেন যে এখানে অ্যালগোরিদম সিস্টেম কাজ করে। ইউটিউব যদি মনে করে বা ফেসবুক যদি মনে করে যে কারো ভিডিওকে খুব বেশি তারা প্রমোট করবে এবং অনেক বেশি দর্শকের কাছে তারা পৌঁছে দিবে, এবং যত পৌঁছে দিবে ততই তো ইনকাম, তাই না? ততই তো ইনকাম। তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তাকে কিন্তু টাকা পয়সা দিয়ে বসে রাখা। তো অ্যালগোরিদম সিস্টেম সম্পর্কে তো আপনাদের তো অনেকেরই এখন আইডিয়া আছে যে গুগল এবং ইউটিউব এরা যদি চিন্তা করে যে কারো ভিডিওকে তারা প্রমোট করবে এবং ব্যাপকভাবে জনগণের কাছে তুলে ধরবে, তখন তারা এমন অ্যালগোরিদম সেট করে দেয় যে লোকজন চাক আর না চাক প্রত্যেকের ওই ইউটিউব ওপেন করা মাত্রই তার ভিডিও চলে আসবে, অথবা ফেসবুক চালু করা মাত্রই তার ভিডিও চলে আসবে, বা তার বক্তব্য চলে আসবে, তার পোস্টও চলে আসবে। তো স্বাভাবিকভাবে কি, যখন প্রথম পোস্ট আসে এবং যদি তার শিরোনামে চটকদার কিছু থাকে, তাহলে মানুষ সেইটাই ক্লিক করবে না? করে তো। আর ভারতের বিরোধী শক্তি তো কম না। ভারতকে খণ্ড বিখণ্ড করতে চায়, ভারতের সর্বনাশ করতেছে এরকম লোকজন ভারতে কিন্তু বহু, এবং যারা নাকি গণতান্ত্রিক অধিকার ভোগ করে এই কাজগুলো করে, যেমন ধ্রুব রাঠি, সেও কিন্তু একই কাজ করতো, বাক স্বাধীনতার ব্যবহার করতো, স্বাধীন মতামত প্রকাশ করতো, কিন্তু তার প্রত্যেকটা ভিডিও ছিল বস্তুত ভারতের এগেনস্টে। এবং একই সঙ্গে সে হিন্দু ধর্মের ব্যাপারে প্রচণ্ড রকম সমালোচনামূলক এবং নেতিবাচক বক্তব্য তুলে ধরতো। যেমন যে কেসটা হয়েছিল তার বিরুদ্ধে, সেটা হলো যে সে দাবি করছিল যে হিন্দুদের দেবদেবী নাকি মাংস ভক্ষণ করে। তো এই যেটা আমি পড়লাম আর কি, তো এই মাংস ভক্ষণ করার পক্ষে সে রামায়ণ থেকে কোনো একটা রেফারেন্স দিয়েছে, কিন্তু মুশকিলটা হচ্ছে রামায়ণ বা মহাভারত এইটা তো হিন্দুদের ধর্মগ্রন্থ না, এই দুইটা তো মহাকাব্য। এখানে হিন্দুদের রাজা বাদশাদের অনেক কথাবার্তা আছে, সেটা ঠিকই আছে, কিন্তু এই দুইটা তো আর হিন্দু ধর্মের গ্রন্থ না। অতএব যেটা নাকি হিন্দু ধর্মের গ্রন্থই না, সেইটা থেকে রেফারেন্স দিয়ে যদি কোনো কিছু প্রমাণ করতে যাওয়া হয় তাহলে তো সেটা প্রমাণিত হয় না। যাই হোক, এছাড়াও হিন্দু ধর্ম সম্পর্কে সে যদি কোনো কিছু উল্টাপাল্টা কিছু বলতো, এইটা ছাড়াও অনেক কিছু আছে, এটা ছাড়াও অনেক কিছু আছে যেটা নিয়ে সে হয়তো কথাবার্তা বলতে পারতো। এখন চিন্তা করে দেখেন যে হিন্দু ধর্মকে আঘাত করে সে একটা বিশাল একজন ইউটিউবার, কারণ আমার যতটা মনে হয় তার মিলিয়নস অফ সাবস্ক্রাইবার্স, মানে কি কয়েক কোটি, যেটা আমার কাছে মনে হয়। এবং সে কোনো একটা ভিডিও দিলে একদিনের মধ্যেই 2-1 কোটি লোক দেখে ফেলতো। তাহলে তার অ্যালগোরিদম সিস্টেম কি মারাত্মক শক্তিশালী ছিল। ভারতের অনেক টেলিভিশন চ্যানেলও কিন্তু একদিনে এত দর্শক পায় না, এবং এটাই সত্য, অনেক টেলিভিশন চ্যানেলেও কিন্তু এত দর্শক পায় না যেটা তার ইউটিউব পাইতো। তো এইটা তো অবশ্যই আমেরিকান ডিপ স্টেটের হস্তক্ষেপ ছাড়া এটা সম্ভব না। এবং আমরা সাম্প্রতিককালে এটাও দেখেছি যে ফেসবুক, ওই যে ইনস্টাগ্রামে সেই একই কাজই করছিল। নরেন্দ্র মোদীর একটা বক্তব্য যেটা নাকি খুবই জনপ্রিয় হয়েছিল, সেটাকে তারা কি করছিল, তারা করে দিছিল,
তারা এটাকে ডিলিট করে দিয়েছিল এবং পরে কিন্তু আবার তারা সেটাকে ফেরত দিয়ে আসে এবং তখন কিন্তু ভারতের সরকার এই মার্ক জাকারবার্গকে বলছিল যে তুমি যদি ডাইরেক্টলি ক্ষমা না চাও তাহলে তাহলে তোমাদের কার্যক্রম আমাদের দেশে বন্ধ করে দেবো, মানে ফেসবুক তারপরে ইনস্টাগ্রাম এগুলো বন্ধ করে দিব। এবং তাতেই কাজ হয়েছিল, কারণ ভারত একটা বিশাল বাজার না। খেয়াল করতে হবে যে এদের এই অপতৎপরতা গণতন্ত্রের নামে বাক স্বাধীনতার নামে এরা কিন্তু দেদারসে ভারতে অপকর্ম করে যায়, খোদ আমেরিকাতে কিন্তু অপকর্ম করতে পারে না। আমেরিকাতে কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কথাবার্তা ওখানে ইউটিউবে বলে তাহলে কিন্তু সাথে সাথে তার এগেনস্টে ওখানে বাক স্বাধীনতা বলে পার পাওয়া যায় না। কিন্তু ওখানে বাক স্বাধীনতা বলে পার পাওয়া যায় না। বাক স্বাধীনতা মানে হলো আপনি গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু এমনি কথাবার্তার মধ্যে এমন কিছু বলতে পারবেন না যেটা নাকি দ্রোহের পর্যায়ে পড়ে। রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়া বা বক্তব্য তো বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতা মানে যা ইচ্ছে খুশি বললাম, যেমন ইচ্ছে গালাগালি করলাম, অশ্লীল কথাবার্তা বললাম, বিষয়টা তাহলে তা না। তো এই দিক দিয়ে চায়না যদিও সেখানে গণতন্ত্র নাই, কিন্তু তারা খুব ভালো করে জানে যে যেহেতু সেখানে কমিউনিস্ট পার্টি রাজত্ব করে, একদলীয় শাসন, অর্থাৎ ওখানে যদি এরকম অনলাইন জগতে ফেসবুক বা ইউটিউব এইগুলো যদি ওখানে অ্যালাউ করা হয় তাহলে তাদের সমাজে অত্যন্ত আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে, যেগুলো সামাল দেওয়া অনেক ক্ষেত্রে মুশকিল। কারণ হলো যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক যদি রাস্তায় নেমে আসে তাহলে তো তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন। আর আধুনিক যুগে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো এটা খুব ইজিলি করা যায়। তো চায়না কিন্তু অনেক আগেই সেটা বুঝে তাদের দেশে এই ফেসবুক আর এই গুগল ইউটিউব এইগুলো কিন্তু সেটা রেস্ট্রিক্টেড, বন্ধ। তো এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে ভারতের যারা ভিতরে ক্ষতি করতে চায় তারা কিন্তু অনেক ক্ষতি করছে। এই যেমন ধ্রুব রাঠি, সে কিন্তু অনেক ক্ষতি করছে, যেটা বলা হয় তার এই বক্তব্য বিবৃতির কারণে গত যে ইলেকশন, এই ইলেকশনে এই বিজেপি 240টা সিট পাইছিল লোকসভায় না, পরবর্তীতে তো অন্য মানে সহযোগী দলগুলোর সমর্থনে সরকার গঠন করে এবং যেটা নাকি বলা হয় যে এই বিজেপির প্রচণ্ড বিরোধী এই লোকটা, এবং এমন সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা ওই বট বাহিনী দিয়ে সে পরিচালনা করতো এবং বলতো, যে কারণে দেশের ভোটাররা অনেকটাই প্রভাবিত হয়ে যেখানে নাকি 300-র উপরে সিট পাওয়ার কথা এই বিজেপির, সেখানে 240টা পাইছিল। কিন্তু ভারত সরকার তার এগেনস্টে স্টেপ নিল, বাট দেরি করে ফেলছে মনে হয়। আমার মনে হয় যে দেরি করে ফেলছে। আমার মনে হয় যে ভারতের অখণ্ডতা রক্ষা করতে গেলে এই ফেসবুক ইউটিউব এগুলোর স্বাধীনতা এখানে দেওয়া উচিত না। সরকারেরই একটা নিয়ন্ত্রক একটা সিস্টেম থাকা উচিত, যেখানে আসলে ইউটিউবে বা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে কি যাচ্ছে না যাচ্ছে এগুলো তাদের মনিটর করে সেগুলোকে ওখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত ছিল অনেক আগে। ভারত যদি মনে করে যে এইভাবে বাক স্বাধীনতার সুযোগ দেওয়া হবে আর মানুষ যেমন ইচ্ছা খুশি দেশদ্রোহী কথাবার্তা বলবে, যেমন কিছুদিন আগে ককরোচ পার্টির আন্দোলনে আজাদ আজাদ বলতেছিল, তো তারা কিসের আজাদ বলতেছিল? আজাদ মানে কি? স্বাধীনতা, মুক্তি, তাই না? তো আজাদ আজাদ মুক্তি এই সমস্ত শব্দ আসে তো যখন একটা দেশ পরাধীন থাকে, কোন একটা অঞ্চল পরাধীন থাকে, তখন স্বাধীনতা পাওয়ার জন্যই আজাদ স্লোগান দেয়। তো ওরা কিসের থেকে আজাদ চাচ্ছিল? এরপরে যতই আপনি উল্টাপাল্টা ব্যাখ্যা দেন না এটা বাক স্বাধীনতা, আমরা আসলে অমুকের থেকে আজাদ চাচ্ছি, তো এগুলো ফালতু কথা, এগুলো কমপ্লিটলি ফালতু কথা। এইটা হচ্ছে ভারতের ভিতরে যারা গ্যাঞ্জাম পাকিয়ে ভারতকে ভেঙে টুকরে খান খান করতে চায়, তারাই বস্তুত এদের পিছনে এই ইনভেস্টমেন্টটা ওইভাবে করে, ওই যে অ্যালগোরিদম সিস্টেম। এবং যেটা দেখা গেল যে ককরোচ পার্টির যে সমস্ত লোকজনের ওই যে ইউটিউব চ্যানেল ছিল, ফেসবুক আইডি ছিল বা ইনস্টাগ্রামে আইডি ছিল না, ওইগুলো নাকি উইদিন কয়েকদিনের মধ্যে নাকি শত শত গুণ না হাজার হাজার গুণ বেশি গতিতে তাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে এবং ভিউজ বেড়ে গেছে। হাউ ওয়াজ ইট পসিবল? এর মানে ফেসবুক কোম্পানি তারাই অ্যালগোরিদম সেট করে কাজটা করেছিল ভারতের সর্বনাশ করার জন্য। আমার মনে হয় যে ভারতের আরও স্ট্রং পদক্ষেপ নেওয়া দরকার এবং এই ফেসবুক বা ইউটিউব প্রয়োজনে বন্ধ করে দেওয়া দরকার। এগুলো থাকলে ভারতের বিশাল ক্ষতি হবে। ভারতের পজিশন কিন্তু বুঝতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, অর্থাৎ এখানে ওই গণতন্ত্রের সুযোগ দিলে কিন্তু ওই নানা রকম সমস্যা, লোকজন বিভ্রান্ত হবেই। চায়না যেমন সেখানে এই ধরনের কোনো কিছু করতে দেয় না, যে কারণে আজকে তারা
এই যে এই মানে সুপার পাওয়ারের পর্যায়ে চলে গেছে, ভারত যদি মনে করে যে তাদের এই গণতান্ত্রিক সুযোগে ওই লোকজন ছেড়ে দেওয়া হবে যারা রাষ্ট্রবিরোধী কাজ করবে, প্রোপাগান্ডা ছড়াবে, তাই না? আবার অ্যাট দ্য সেম টাইম তারা আশা করবে তারা ওই সুপার পাওয়ার হবে। জি না, মানে ভারতকে বুঝতে হবে, ভারতের নেতাদেরকে, সরকারকে বুঝতে হবে আমেরিকা সুপার পাওয়ার হয়েছিল যখন নাকি সোশ্যাল মিডিয়া টিডিয়া কোনো কিছু ছিল না। ক্লিয়ার? যখন সোশ্যাল মিডিয়ার কোনো কিছুই ছিল না, এরকম ভাবে মানুষদেরকে উত্তেজিত করা যেত না, মানুষের মনোভাবকে ম্যানিপুলেট করা যেত না, তখনই সুপার পাওয়ার। আর এখন যেহেতু এমন একটা পর্যায়ে চলে গেছে, আমেরিকার এগেনস্টে বিভিন্ন লোক বিভিন্ন আজে বাজে কথা বললেও সেটাতে আমেরিকা খুব একটা কিছু যায় না, কারণ আমেরিকার সিংহভাগ লোক, তারা যে সুপার পাওয়ার, এই যে গর্ব অহংকার, এবং সারা পৃথিবীতে তারা যে এক নম্বর একটা দেশের লোক, এবং সারা পৃথিবীতে যেখানে ইচ্ছে খুশি সেখানে যেতে পারে, যে কোনো দেশে হস্তক্ষেপ করতে পারবে, এর যে মজা, এই মাতবাড়ির মজাটা ওই ওই আমেরিকার লোকজন কিন্তু উপভোগ করে। অর্থাৎ ওখানে এখন নানা রকম প্রোপাগান্ডা ছড়ালেও কিন্তু লোকজন তাতে খুব একটা বেশি বিভ্রান্ত হয় না। আর তারপরেও কিন্তু আমেরিকাতে বাক স্বাধীনতার নামে দেশদ্রোহী কথাবার্তা বললে তার কিন্তু শাস্তি হয়, যেটা নাকি ভারতে কখনোই হয় বলে মনে হয় না। এবং এই ধ্রুব রাঠি, সে কিন্তু একটা রাষ্ট্রদ্রোহী লোক ছিল, তার কথাবার্তা সব কিছু ছিল মানে ভারত বিরোধী এবং ভারতকে ভেঙে টুকরা টুকরো করে দেওয়ার কথাবার্তা, এবং একই সঙ্গে ভারতের লোকজনের ধর্ম বিশ্বাসকে প্রচণ্ড আঘাত করা। সে যদি এতই ধর্ম নিরপেক্ষ একজন ব্যক্তি হয়, এবং ধর্ম তার যদি, সে যদি নাস্তিক হয়, ধর্মকে সে যদি অবিশ্বাস করে, তো ভারতে তো 14-15% লোকজন মুসলমান, তাই না? তো তাদের ধর্মকেও তো তার অ্যাড্রেস করা উচিত, তাই না? আপনারা যদি খেয়াল করেন, এই যে অনলাইন জগতে অনেক লোকজন দেখবেন ধর্মের সমালোচনা করে, তবে হ্যাঁ, যে যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে ওই 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 ধর্মের সমালোচনাটা বেশি করে, কিন্তু অন্য ধর্মকেও সমালোচনা তারা করে। যতগুলো দেখবেন যে যারা নাকি মুসলমান ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তারা ইসলামকে মনে করেন 90% সমালোচনা করে, বাট 10% তো অন্য ধর্মের সমালোচনা করে। খ্রিস্টান ধর্ম বা বুদ্ধিস্ট, অথবা মনে করেন যে হিন্দু, এরকম, বা ইহুদি ধর্ম, এগুলো সমালোচনা করে না? করে তো। কিন্তু এই ধ্রুব রাঠি, সে কিন্তু ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলতো না। তার কোনো ভিডিও আমার জানা মতে আমি দেখি নাই, আপনারা তার ভিডিও যারা শুনছেন আমি জানি না, সে কি ইসলাম ধর্মের এগেনস্টে একটা কোনো কথা বলছে? তো তাহলে হ্যাঁ, ভারত যেহেতু হিন্দুদের দেশ, সেখানে তুমি 90টা হিন্দু ধর্মের ভিতরে যে কুসংস্কার আছে সেগুলো প্রকাশ করো, বাট অ্যাটলিস্ট 10% ভিডিওতে তুমি মুসলমানদের ব্যাপারটাও তো তুলে ধরবা। তুমি তাদের ব্যাপারে কোনো কথা বলবা না, আর খালি হিন্দু ধর্মের বিষয়টা তুলে ধরা হলো ভারতের মধ্যে ভয়ঙ্কর খারাপ একটা কাজ। কারণ কি জানেন, যদি ইসলামের ব্যাপারে কোনো কথা না বলা হয়, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে ইসলাম একমাত্র সত্যতম। ক্লিয়ার? এরপরে আপনার হিন্দু ধর্মের ব্যাপারে আপনি যদি ভিতরে যত কুসংস্কার উল্টাপাল্টা যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি প্রকাশ করেন, পাবলিক কিন্তু তখন মনে করবো ও আচ্ছা তাই নাকি, তাহলে তো ইসলাম ধর্ম একমাত্র খাঁটি ধর্ম, তো ঠিক আছে হিন্দু ধর্ম তো একটা আমি ইসলামে চলে যাই, কারণ ইসলাম সম্পর্কে সে তো কোনো নেতিবাচক কথা শুনছে না। আপনারা কি আসলে বুঝতে পারছেন বিষয়টা? শুধুমাত্র একটা ধর্মকে নিয়ে কন্টিনিউয়াস কথা বলা, এটা কিন্তু মোটেও কোনো ধর্ম নিরপেক্ষ আলোচনা না। এইটা হলো প্রচণ্ড রকম বায়াসড একটা বক্তব্য, যে নাকি ভয়ঙ্কর রকমভাবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কে ধ্বংস করে দিতেছে। যেমন এই যে আমি আমার কথাই বলি, বাংলাদেশ থেকে উঠে আসছি, সো আমি জানি মুসলমান ইসলাম আসলে একটা দেশ ও জাতিকে কত প্রভাবিত করতে পারে এবং ক্ষতি করতে পারে। এই জন্য আমি 100টার মধ্যে অন্তত মিনিমাম 85-90টা আমি এই বিষয়টাই ফোকাস করি, ঠিক আছে, কিন্তু তারপরেও তো হিন্দুদের ব্যাপারে ফোকাস করি না, কি করি না? করি তো। তো এখন ভারতের মধ্যে বসবাস করবে 14-15% মুসলমান গোটা ভারতে, তাদের ধর্ম নিয়ে কোনো কিছুই কথা বলবে না, আর শুধুমাত্র হিন্দু ধর্মের কোন দেবী কি করছে, কার সাথে পরকীয়া করছে, কোথায় কোন দেবী মাছ খেয়েছে, অথবা কার সাথে পরকীয়া করছে, মানে এই সমস্ত কথাবার্তা বলা মানে কি? মানে হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের জনগণকে ডিরেইলড করে দিয়ে তাদেরকে আসলে, আপনি যদি ইসলাম সম্পর্কে কোনোই কথা না বলেন তাহলে মানুষজন কি মনে করবে? মনে করো ইসলাম তাহলে তো সত্য ধর্ম নাকি? আর এই সাথে গোটা এই যে সোশ্যাল মিডিয়াতে ইসলাম যে একমাত্র সত্য ধর্ম,
এটা প্রচারের জন্য হাজার হাজার লোক, পেইড লোকজন আছে না বসে, তারা দিনের 24 ঘন্টা এগুলো প্রচার করে না। তাই হিন্দু ধর্ম তার কাছে খারাপ প্রমাণিত হলো, বাট ইসলাম ধর্ম সম্পর্কে কোনো কিছুই বলা হলো না, সব বলা হলো পজিটিভ। এবং যেটা নাকি হয়তো ধ্রুবরাটি বলে না, বাট অন্যান্য যারা পেইড লোকজন আছে ইসলামের পক্ষে, তাই না, তারা তো এখানে প্রচুর বিনিয়োগ করে। হিন্দুরা তো তাদের ধর্মের বিষয়ে ঠিক রাখার জন্য একটা পয়সা বিনিয়োগ করে না, এটাই তো সমস্যা। হিন্দুদেরকে যে আমি ওই যে হীনমন্য, স্বার্থপর এবং কুপমণ্ডুক বলি, কি কারণে বলি, তারা আসলে একটা পয়সা এখানে বিনিয়োগ করে না। মুসলমানরা, খ্রিস্টানরা কিন্তু বিলিয়নস অফ ডলার্স তারা বিনিয়োগ করে, আর হিন্দুরা একটা পয়সাও বিনিয়োগ করে না। আর এই কারণেই বস্তুতে হিন্দুদের আজকে এই দশা। এদের কেউ বিনিয়োগ করে না, এদের অনেকের প্রচুর টাকা আছে, কিন্তু সেগুলোর তারা মদ, মাগিবাজি, জুয়া বা ক্রিকেট মৃকেট, হ্যান ত্যান, হাবি জাবি, এই সমস্ত। কিন্তু এই হিন্দু তাদের জাতিকে রক্ষা করা, তাদের ধর্ম রক্ষার জন্য তারা কোনো বিনিয়োগ করে না। যা কিছু লোকজন করে, এই ফেসবুকে এসে বা ইউটিউবে এসে কথাটা বলে, নিজেদের ব্যক্তিগত উদ্যোগী করে। কিন্তু এদের পিছনে কোনো স্পন্সর আছে আমার তো মনে হয় না, অন্তত আমার কাছে এদের কথাবার্তা বা এদের যে চাল চলন দেখে এটাই মনে হয়। তো যাই হোক, অবশেষে দেশদ্রোহী এবং রাষ্ট্রবিরোধী এই ছেলেটাকে রেস্ট্রিক্টেড করা গেছে, এটা একটা ভারত সরকারের সাফল্য। এবং খালি রেস্ট্রিক্টেড করা না, এর এগেনস্টে রাষ্ট্রদ্রোহী কেস হওয়া উচিত, এর এগেনস্টে রাষ্ট্রদ্রোহী কেস হওয়া উচিত, এবং একে আইন অনুযায়ী যে ব্যবস্থা সেগুলো করা উচিত। একে এইভাবে ছেড়ে দিলে ওই ডিপ স্টেট কিন্তু ছাড়বে না, ডিপ স্টেট কিন্তু ছাড়বে না, একে আবারও একে বিনিয়োগ করবে। যদি এখন নতুন একটা চ্যানেল খোলে, সেখানে দেখবেন যে খুব দ্রুত মিলিয়ন সাবস্ক্রাইবার, বিলিয়ন ভিউ হয়ে যাবে। তো কয়টা বন্ধ করবে সরকার? কয়বার কেস হবে গুগলের এগেনস্টে? আর যতদিন কেস হবে, রায় হবে, তার মধ্যে অনেক কিছু ঘটে যাবে, বুঝছেন। একে কমপ্লিটলি প্যারালাইজ করে দেওয়া উচিত যদি ভারত তার অখণ্ডতা বজায় রাখতে চায়। এইগুলো বাক স্বাধীনতার নামে এলো বদমাস, রাষ্ট্রদ্রোহী, যারা দেশের খাবে, দেশের পূর্বে, দেশের সবকিছু ভোগ করে দেশটাকে ধ্বংস করার পায়তারা করে। ধন্যবাদ।